এমন একটা দিনের অপেক্ষা আমরা সবাই করছিলাম। ইয়েস, রীতিমতো বিধ্বস্ত। সকাল 8:30টাতে ঘুমিয়েছি সারা রাত জেগে, যাতে তোমাদেরকে আমি পুরো প্রপার গাইডেন্স প্রোভাইড করতে পারি। দুটো ভিডিও যারা দেখেছো আশা করি তাদের সব প্রশ্নের উত্তর পেয়ে গেছো। যারা এখনো প্রশ্নের উত্তর পাওনি, কমেন্ট সেকশনে প্রশ্ন তোমরা রীতিমতো করে যাচ্ছ। আমাদের টেলিগ্রাম গ্রুপ আছে এসডি টিউটোরিয়াল গাইডের, সেখানেও প্রশ্ন করে যাচ্ছ। বেশ ভালো লাগছে এবং রীতিমতো এখন কথা আমি ঠিক করে বলতে পারছি না, তার কারণ এতটাই টায়ার্ড হয়ে গেছি। হোল নাইট জাগার পর মাত্র 3 ঘন্টা ঘুম, তারপর আবার নিয়ে চলে এসেছে একটি নতুন ভিডিও, যেখানে তোমাদের একাধিক প্রশ্নের উত্তর তোমরা পাবে যা যা করেছো প্রশ্ন। এবার বলি, এই ভিডিওটাতে আমি 17 থেকে 18খানা প্রশ্নের উত্তর দিতে চলেছি, যেগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই যে 10 নম্বর এক্সপিরিয়েন্সের জন্য রাখা হয়েছে, এর ফলে নতুনরা বঞ্চিত হচ্ছে, পুরনোরা বেশি সুবিধা পাচ্ছে। নতুনদের সর্বনাশ, পুরনোদের পৌষ মাস, নাকি পুরনোদের বেশি সুবিধা আর নতুনদের জন্য বুড়ো আঙুল, ডিসকাস করব। এবং এই 10 নম্বর যে এক্সপিরিয়েন্সে দেওয়া হচ্ছে, এর ফলে আদতে কি পুরনোরা খুব বেশি সুবিধা পাচ্ছে, তার সাথে গ্রাজুয়েশন লেভেলের মার্কস, তার সাথে তোমাদের টেন্টেড ক্যান্ডিডেট এবং এই গেজেটে কি কি ভুল আছে, কি কি নতুন সংস্করণ বা অ্যামেন্ডমেন্ট আসতে চলেছে, আজকের এই ভিডিওতে ডিসকাস করবো। এবং যা যা বলবো দেখবে সেগুলোই হচ্ছে। এবং তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তোমরা অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাও, কমেন্ট সেকশনে জানাও। এবং আমার ব্যক্তিগত যে ফেসবুক বা ইনস্টাগ্রামের প্রোফাইল রয়েছে, সেখানে তোমরা ফলো করে আমাকে মেসেজ করো, উত্তর কিন্তু তোমরা পাবে। উত্তর আমি লিখে দিই না, ভয়েস আকারে দিয়ে দিই, যাতে তোমরা বুঝতে পারো। তো আমি স্ক্রিনে দিয়ে দিলাম আমার ইনস্টাগ্রাম এবং ফেসবুক আইডি। তো যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দাও, যাতে সব তথ্যগুলো তোমরা টাইম টু টাইম এখান থেকে পেয়ে যাও। কেননা তোমরা জানো এসজি টিউটোরিয়াল গাইড একমাত্র চ্যানেল যেখানে অ্যাডভান্স লেভেলের সমস্ত প্রশ্নের উত্তর তোমরা পেয়ে যাও, এবং খুব অ্যাডভান্স ওয়েতে আমরা কাজ করি। যার জন্য গতকাল ভোর 4টে, 3:30, 4টে লাগাতার আমি ভিডিও দিয়ে গেছি তোমাদের জন্য। তো একদম কথা না বাড়িয়ে প্রথম থেকে শুরু করি, যে এই গেজেটে কি কি ভুল রয়েছে। এবং এখানে অনেকগুলো উত্তর পাবে। বিএড এর সার্টিফিকেট, প্রফেশনাল সার্টিফিকেট লাগবে নাকি লাগবে না, লাগলে সেটা কিভাবে পাবে। তারপরে তোমাদের প্যারা টিচার থেকে শুরু করে ভ্যাকান্সি বাড়তে পারে কি পারে না। দেখো, পুরো রেডি হয়ে এসেছি তোমাদের জন্য। আমি লাইভ আসছি না, তার একটাই কারণ, লাইভ এলে তোমরা কখন কি মিস করে যাও, 2 ঘন্টা 3 ঘন্টা বা 1 ঘন্টা 1.5 ঘন্টা লাইভে সবটা হয়তো আমি বোঝাতে পারবো না, সবাই হয়তো সবটা দেখবে না, তাই আমি ভিডিও আকারে এগুলোকে পাবলিশ করছি। প্রথমত, মামলা কি হবে নতুনদের বিরুদ্ধে? এই যে ষড়যন্ত্র, সবাই ভাবছে যে নতুনদের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। রিটেন এক্সামে 60 মার্কস, একাডেমিকে দেওয়া হচ্ছে 10 মার্কস, এক্সপিরিয়েন্সে 10 মার্কস, ডেমোতে দেওয়া হচ্ছে 10 মার্কস। এই যে টোটাল, আর ইন্টারভিউতে, ওরাল ইন্টারভিউতে দেওয়া হচ্ছে 10 মার্কস। ওরাল ইন্টারভিউ এবং ডেমো মিলে যে 20, এখানেই কি দুর্নীতির জায়গা তৈরি হচ্ছে? নাকি টিচিং এক্সপিরিয়েন্স 10 দেওয়ার ফলে 30 নাম্বার টিচাররা এগিয়ে যাবে, আর এখানে ফ্রেশ ক্যান্ডিডেট 1 থেকে 2 নাম্বার বা 5 থেকে 7 নাম্বার তাদেরকে দিয়ে তাদেরকে পিছিয়ে দেওয়া হবে? অবাস্তব কিছু নয়, এরকমটা হতেই পারে এবং আমাদের ভাবনাতে আসতেও পারে। তার আগে বলো, প্লিজ একটু লাইকটা বাড়িয়ে দাও, প্রচুর লাইক করো, যাতে আরো বেশি সংখ্যক মানুষ দেখতে পারে, কেননা আলোচনা কিন্তু খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো দেখো, এখানে এই যে গেজেটে একটা জিনিস কিন্তু পরিষ্কার নয়, বা ভ্যাকান্সি যে লিস্ট বেরিয়েছে সেখানে কিন্তু একটা জিনিস পরিষ্কার নয়। কি? ওবিসি মামলা সংক্রান্ত বিষয়ে তোমাদের একাধিক প্রশ্ন রয়েছে, যে ওবিসির সমস্যাটা কিভাবে মিটবে, যেহেতু সুপ্রিম কোর্টে রয়েছে, নিয়োগ কি আদৌ হতে পারবে? আমি যতদূর তোমাদের বলেছিলাম যে ওবিসি সংরক্ষণ সিটের জন্য, কিন্তু এখানে আমরা সিটের ক্ষেত্রে ওবিসি সংরক্ষণ, এসসি সংরক্ষণ বা জেনারেলদের কটা সিট, পিডব্লিউডিদের কটা সিট এই গেজেটে আমরা দেখতে পাইনি। এটা কিন্তু একটা লুফল, ঠিক আছে? তার কারণ সংরক্ষণ ছাড়া কোনো ভ্যাকেন্সি পাবলিশ করা যায় না, এখানে সংরক্ষণের জায়গা নেই। কিন্তু এজের ক্ষেত্রে সংরক্ষণ দেওয়া হচ্ছে, এটা বলা হয়েছে। কিন্তু সিটের ক্ষেত্রে ওবিসির কি রেগুলেশন থাকবে, এসসিদের কটা সিট, এসটিদের কটা সিট, ওবিসিদের কটা সিট, জেনারেলদের কটা সিট, এটা মেনশন নেই। এটা হচ্ছে এই গেজেটের প্রথম লুফল, যেটা দেওয়া দরকার ছিল কিন্তু দেয়নি, সংরক্ষণের জায়গা নেই। এবার প্রশ্ন আসতে পারে, দাদা তাহলে এই ওবিসি সংরক্ষণটা কিভাবে হতে পারে? তো প্রথমত দেখো, লাস্ট 21শে মে কলকাতা হাইকোর্টের একটি রায় ছিল, একটি ভর্তি সংক্রান্ত বিষয়ে কিন্তু রায়দান করা হয়েছে। বলা হয়েছে সুপ্রিম কোর্টে যেহেতু ওবিসি মামলা স্থগিতাদেশ পায়নি বা ওবিসি ইস্যু স্থগিতাদেশ পায়নি, তাই হাইকোর্টের যে রায় ছিল 2010 পর্যন্ত যে 66 সম্প্রদায় ছিল, সেই সম্প্রদায়কে 7% সংরক্ষণ দিয়ে কাজ করা যেতে পারে। যদিও গতকালকেই 5টা থেকে 7টা নতুন অ্যাড অন হয়েছে গভর্নমেন্টের পক্ষ থেকে, সেটা আমি তোমাদের একটু দেখিয়ে দিই অন স্ক্রিনে। দেখো, এই শ্রেণীগুলো ওবিসি আওতাভুক্ত করা হচ্ছে, কিন্তু এরা অ্যাপ্লিকেশন করবে তারপরে পাবে। ওকে, তো এটা ওবিসির যে কেসটা, সেটা এখনো পরিষ্কার হলো না যে কত সংরক্ষণ পাচ্ছে বা কটা সিট ওবিসির জন্য থাকছে। এবার আমরা চলে আসছি 10 নম্বরের যে এক্সপিরিয়েন্স রয়েছে। এই 10 নম্বরের এক্সপিরিয়েন্স
কারা পাবে? বলা হয়েছে কন্ট্রাকচুয়াল প্লাস পার্মানেন্ট। পার্মানেন্ট টিচারদের প্রসঙ্গ আমি বাদ দিলাম, পার্মানেন্ট টিচাররা এটা পেয়ে যাচ্ছে। কিন্তু একটা প্রশ্ন উঠছে যে পার্মানেন্ট টিচার কারা? কারা পার্মানেন্ট টিচার? সুপ্রিম কোর্টের নির্দেশে 2016 প্যানেল বাতিল হয়েছে, তাহলে সেই শিক্ষকদের কি ইন সার্ভিস টিচার হিসেবে ধরা যায়? তারা কি এই 10 নাম্বার যেটা এক্সপিরিয়েন্স এটা কি পেতে পারে? প্রশ্ন থাকছে এটা। এবং এই নিয়ে আজকে বিভিন্ন যারা বড় বড় আইনজীবী তারা কিন্তু প্রশ্ন তুলেছেন যে রাজ্য সরকার যদি 2016 যে নীতি তার বাইরে গিয়ে বা রুলসের বাইরে গিয়ে কোনো পদক্ষেপ নেয় তাহলে আইনি জটিলতায় পড়বে। তো এখান থেকে ইন সার্ভিসরা কিন্তু 2016 ইন সার্ভিসরা কিন্তু 10 নাম্বার পাওয়ার জায়গাতে থাকে না। এখন দেখা যাক যে তাদেরকে কিভাবে ট্রিট করা হয়। ওকে, এবং প্রশ্ন হচ্ছে যে যারা আগের ইন সার্ভিস টিচার তারা কিন্তু এই 10 নম্বরের জন্য অ্যাপ্লিকেবল, অর্থাৎ 2010, 7, 8-এ যারা চাকরি পেয়েছিল ট্রান্সফারের জন্য যদি অ্যাপ্লাই করতে চায় তারা এর জন্য কিন্তু অ্যাপ্লিকেবল। কিন্তু সেটা কতটা প্রযোজ্য, পরবর্তী ক্ষেত্রে কি হতে চলেছে, এটা নিয়ে মামলা হবে কিনা সেটা প্রশ্ন উঠছে। যদিও মামলা হতে পারে, মামলা হবে কিনা সেটা নিয়ে একদম লাস্টে আসছি। তার আগে পার্ট টাইমার কন্ট্রাকচুয়াল কারা কারা এই 10 নম্বরের সুযোগ পাবে? কন্ট্রাকচুয়াল বলতে কাদেরকে বোঝানো হচ্ছে? নর্মাল যারা পার্ট টাইম করে তারা কি কন্ট্রাকচুয়ালের মধ্যে আসবে? এইটার কিন্তু কনসেপ্ট ক্লিয়ার করেনি এই গেজেট। অতএব এটা নিয়ে একটা অ্যামেন্ডমেন্ট আসতে চলেছে যে কারা এই কন্ট্রাকচুয়াল টিচার। সবাইকে তো ধরে ধরে কন্ট্রাকচুয়াল টিচার বানিয়ে এক্সপিরিয়েন্সের 10 নাম্বার দেওয়া সম্ভব হয় না, বা সেটা তো উচিত নয়। যদি সরকারিভাবে যে কন্ট্রাকচুয়াল পদে নিয়োগ হয় বা ইন্টারভিউর মাধ্যমে কন্ট্রাকচুয়াল পদে নিয়োগ হয় থ্রু ডিআই, এবং সেই কন্ট্রাকচুয়াল টিচারদের একটা সরকারি সিস্টেমে স্যালারির ব্যবস্থা থাকে, সেক্ষেত্রে কিন্তু একটা জায়গা তো থাকতে পারে যে তারা কন্ট্রাকচুয়াল। কিন্তু যারা নর্মালি প্যারা টিচার বা পার্ট টাইমের হিসেবে কাজ করছে তাদের কিন্তু এই কন্ট্রাকচুয়ালের আওতায় আনা যাবে কিনা সেটা নিয়ে প্রশ্ন উঠছে। অর্থাৎ গেজেটে একটা অস্পষ্ট জায়গা তৈরি হচ্ছে। এবার আমি বলি যে নতুনটা কি এই 10 নম্বরের জন্য সত্যি পিছিয়ে যাচ্ছে? দেখো একটা কথা বলি, আমরা দেখছি যে 60 নম্বরের রিটেন পরীক্ষা হতে চলেছে, 60 নম্বরের রিটেন পরীক্ষা হতে চলেছে। এই 60 নম্বর রিটেন পরীক্ষাতে আগে সবাইকে পাস করতে হবে, তারপরে টিচিং এক্সপিরিয়েন্সের জায়গা, আফটার ইন্টারভিউ, ডেমোস্ট্রেশন, কাউন্সিলিং, তারপরে এই 10 নম্বরের টিচিং এক্সপিরিয়েন্স পাবে। আগে 60 নম্বরের এই বৈতরণী রিটেন এক্সামটা পাস করতে হবে, যেখানে একজন টিচার একজন ফ্রেশার দুজনেই সমান প্রতিদ্বন্দ্বিতা করবে নিজের নিজের জায়গাতে। কাজেই ফ্রেশার ক্যান্ডিডেটদের এখন পড়াশোনার মধ্যে থাকাটা অত্যন্ত জরুরি, এবং তারা আছেও। আর টিচাররা বর্তমানে যারা রয়েছেন, যারা ইন সার্ভিস রয়েছেন, তারাও দীর্ঘদিন ধরে মানে বলতে গেলে তারা স্কুলে পড়াচ্ছেন, বাট পড়াশোনার থেকে কিন্তু তারা অলমোস্ট প্রায় সেই কম্পিটিটিভ পড়াশোনার মাইন্ডসেট থেকে দূরে আছেন। বিশেষ করে চাকুরিহারা যারা শিক্ষকরা রয়েছেন তারা এই মুহূর্তে মানসিকভাবে বিধ্বস্ত। তাই এই জায়গাতে দাঁড়িয়ে ওই 10 মার্কসের যে প্রশ্ন সেটা অবশ্যই উঠছে, অবশ্যই নেগেটিভ চিন্তা আসছে, কিন্তু ওই 10 মার্কসটা কিন্তু বিরাট কিছু ডিফারেন্স তৈরি করতে পারবে না। আগে সেই টিচারদেরকে 60 মার্কসের যে রিটেন পরীক্ষা সেটাতে পাস করতে হবে, তারপরে সেই টিচাররা গিয়ে 10 মার্কসের যে এক্সপিরিয়েন্স সেটা পাবে। তাই সেই জায়গাতে অ্যাডভান্টেজ নতুনদের রয়েছে। যদিও এখানে প্রশ্ন উঠতে পারে যে 10-10-20 যে ইন্টারভিউ তো রাখা হয়েছে এবং 10 মার্কসের এক্সপিরিয়েন্স রাখা হয়েছে, এই 30 মার্কসের মধ্যে টিচাররা অনেকটা এগিয়ে যাবে নতুন বা ফ্রেশ ক্যান্ডিডেটদের থেকে। নতুনদের মেবি কম নাম্বার দেওয়া হতে পারে, এরকম চিন্তাভাবনা আসতে পারে। কিন্তু আমি তোমাদের বলবো এই সমস্ত নেগেটিভ চিন্তাভাবনার মধ্যে থেকো না। এই জন্য আমি তোমাদেরকে বলেছিলাম যে কেন দুটো রিক্রুটমেন্ট প্রসেস আলাদা হওয়া উচিত। এই 18,000 সিটে কেন নতুনরা পরীক্ষা দেবে? নতুনদের জন্য 30,000 প্লাস সিট করা উচিত ছিল, ভ্যাকান্সি বাড়ানো উচিত ছিল। কেননা নতুনরা এত বছর ধরে ওয়েট করেছে, 10 বছরে প্রচুর ভ্যাকান্সি ছিল। এই একটা বাউন্ডিং এর মধ্যে কম্বাইন্ড প্রসেসে যে নিয়োগ, এখানে এই সমস্যা আসবে এটা আমি আগে জানতাম, যে টিচারদেরকে অ্যাডভান্টেজ দেওয়ার জন্য কিছু না কিছু ব্যবস্থা সরকার করবে, যার ফলে সমস্যাতে পড়বে নতুনরা, ডিমোটিভেটেড হয়ে যাবে নতুনরা। কিন্তু আমি বলবো এইগুলো নিয়ে ডিমোটিভেশন একদম দেখিও না, তোমরা মোটিভেটেড থাকো। কেননা 10 বছর পর সুযোগ পেয়েছো, এই সুযোগ আর পাবে না। কি হচ্ছে কি বৃত্তান্ত এসব জেনে লাভ নেই। আমার ডিউটি পড়া, আমার ডিউটি পরীক্ষা দেওয়া, পরে যেটা হবে সেটা দেখা যাবে। কিন্তু যদি তুমি এই নেগেটিভিটির মধ্যে দিয়ে চলো তাহলে তোমার মাইন্ডসেটটা একেবারে নেগেটিভ জায়গাতে চলে যাবে এবং তুমি পড়তে পারবে না, কনসেন্ট্রেট করতে পারবে না, এবং আখেরে ক্ষতিটা তোমারই হবে। তুমি দেখবে তোমার পাশের কোনো বন্ধু যে তোমাকে দুবেলা বলতো এই হবে না সেই হবে না, সে পাশ করে বেরিয়ে গেছে, তুমি পাশ করতে পারছো না। তাই স্টাডিটা দরকার, আর শুধু স্টাডি নয়, 2025-এ স্মার্ট স্টাডি সিস্টেম তোমাকে চালাতে হবে। এবার পরীক্ষার প্রশ্ন কিন্তু যথেষ্ট স্ট্যান্ডার্ড লেভেলে হতে চলেছে। তো এটা গেল
যে সুবিধা কি অসুবিধা। তো আমি এখানে এখনো বলছি নতুনদের সুবিধা অবশ্যই রয়েছে, যদিও টিচারদের যদি এক্সট্রা নাম্বার দেয় সেটা ব্যাকডোর থেকে কি কি সেই বিষয়ে আমি কোনো মন্তব্য করব না, কেননা সেটা আমাদেরও হাতে নেই, সেটা কারোরই হাতে নেই। যদি সেরকম হয় সেটা কেউ আটকাতে পারবে না, পরবর্তী ক্ষেত্রে আবার কেস হবে, এরকম ব্যাপার। বাট আমি বলবো সেসব নিয়ে চিন্তা করো না। নেক্সট কোশ্চেনে আসছি। এই যে গেজেট ছিল, সুপ্রিম কোর্টের নির্দেশিকা অনুযায়ী বলা ছিল যে টেন্টেড ক্যান্ডিডেট বা অভিযুক্তদের চাকরি থেকে বরখাস্ত করতে হবে এবং স্যালারি নিতে হবে এবং তারা এই পরীক্ষাতে বা এসএসসি পরীক্ষাতে আর বসতে পারবে না। কিন্তু নতুন গেজেটে সেই টেন্টেডদের বাদ দেওয়া বা টেন্টেডদেরকে অমিট করে কোনো জায়গাতে লেখা নেই যে টেন্টেড ক্যান্ডিডেটরা যারা অভিযুক্ত তারা বসতে পারবেন না। তাহলে এখানে যেটা হতে পারে, টেন্টেড ক্যান্ডিডেটরা এখানে ফর্ম ফিল আপ করে দিতে পারে, তাদেরকে কিভাবে আইডেন্টিফাই করা যাবে সেটা একটা প্রশ্ন চিহ্ন। অতএব এই যে গেজেট রয়েছে এখানে এটা উল্লেখ নেই। এবার আসছে পিটি অনুযায়ী আর একটা কথা বলি, সুপ্রিম কোর্টের নির্দেশ ছিল ইন সার্ভিস যারা চাকরি হারিয়েছেন সেই সব শিক্ষকরা এজ রিল্যাক্সেশন ছাড়া অন্য কোনো রিল্যাক্সেশন কিন্তু পাবে না। এখানে একটা প্রশ্ন উঠে যায়, অন্য কোনো রিল্যাক্সেশন বলতে এই 10 মার্কসের এক্সপিরিয়েন্সের জায়গাও কিন্তু তারা পায় না হিসেব মতো। এখানে একটা প্রশ্ন উঠে যায়, যারা 2016 সালে বঞ্চিত ক্যান্ডিডেট ছিল, যোগ্য বঞ্চিত, তাদের জন্যই এই মামলাটা হয়েছিল। এই 10 নম্বর এক্সপিরিয়েন্স যদি তাদেরকে দেওয়া হয়, ওই টিচারদেরকে যারা চাকরি হারিয়েছে, সেম পরীক্ষার্থী সেম টাইমে 2016 যারা বঞ্চিত, তারা তো তাহলে সুযোগটাই পাচ্ছে না। তারা না পাচ্ছে এজের রিল্যাক্সেশন, না পাচ্ছে কিসের রিল্যাক্সেশন, না পাচ্ছে নাম্বারের কোনো রিল্যাক্সেশন, না পাচ্ছে এই 10 নম্বরের টিচিং এক্সপিরিয়েন্স। উল্টে সুপ্রিম কোর্টের নির্দেশিকা অনুযায়ী কোথাও মেনশন নেই যারা বঞ্চিত ছিল তাদের এজ রিল্যাক্সেশন দিতে হবে। অতএব সেখান থেকেও তারা কিন্তু মার খেয়ে যাচ্ছে। অর্থাৎ 3 ধরনের ক্যান্ডিডেট এখানে, ফ্রেশার, যারা চাকরি হারিয়েছেন তারা, যারা 2016-তে বঞ্চিত যোগ্য ছিল তারা। অতএব এখানে এই প্রবলেমগুলো কিন্তু রয়েছে। এবার আসছে সাবজেক্টের পরীক্ষা হবে নাকি পিটির পরীক্ষা হবে। দেখো পরিষ্কার কথা বলে দিই, সাবজেক্টের পরীক্ষা হতে চলেছে, পিটির পরীক্ষা কিন্তু এখানে হবে না। 60 মার্কসের এমসিকিউ পরীক্ষা তোমাদের হতে চলেছে, পিটি পরীক্ষা কিন্তু হচ্ছে না। কাজেই একটা বড় সুযোগ রয়েছে তোমাদের শুধু সাবজেক্ট, নিজের সাবজেক্টে দক্ষ হয়ে পরীক্ষাটা দেওয়ার। ওবিসি কেস যেটা আমি তোমাদের বললাম যে 2010 যে 7% সংরক্ষণ 66টা সম্প্রদায় অনুযায়ী ওবিসি এখন পর্যন্ত যেরকম জায়গাতে রয়েছে সেই অনুযায়ী দিতে হবে। যদি ওবিসির আলাদা কোনো সংরক্ষণ কত পার্সেন্ট দেবে সেটা বলা হয়নি, যেটা উল্লেখ থাকে প্রত্যেকটা জায়গাতে, ইভেন সিটের কাছেও কিন্তু ক্যাটাগরি উল্লেখ থাকে। এবার চলে আসছি যে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন যেটা আমাদের টেলিগ্রাম গ্রুপে একটি ভাই করেছে, যেখানে বলা হয়েছে এডুকেশনে অনার্স করেছে কিন্তু হিস্ট্রিতে সে পাশ নিয়ে পড়েছে, সে মাস্টার্সও করেছে এডুকেশনে, এখন সে গ্র্যাজুয়েশন লেভেলে হিস্ট্রিতে বসতে চাইছে, সে একজন সিবিসিএস এর ক্যান্ডিডেট। প্রবলেম যেটা গেজেটে পরিষ্কার করে বলা হয়েছে যে 300 মার্কের সাবজেক্ট পড়তে হবে, অর্থাৎ ওভারঅল গ্র্যাজুয়েশন 300 মার্কের সাবজেক্ট পড়তে হবে। যদি কেউ বাংলা নিয়ে দিতে চায় পরীক্ষা, অনার্স থাকলে সে তো 300 বেশিই পড়ে, পাস থাকলে যারা পুরনো সিস্টেমে ছিল 1+1+1 পার্ট সিস্টেমে তারা 300 মার্কের পড়তো। এবার প্রশ্ন হচ্ছে একটা জায়গাতে যে সিবিসিএস এ তো 300 মার্কের পেপার হয় না, 150 মার্কের পাস পেপার হয়, সেক্ষেত্রে পাস গ্র্যাজুয়েটে যারা বসতে চাইছে তারা কিভাবে বসবে, এটা কিন্তু কোনো ক্লারিফিকেশন এই গেজেটে নেই। যদিও বর্তমানে মাস্টার্সে অ্যাডমিশন করার সময় ডিস্টেন্সের ক্ষেত্রে বিশেষ করে প্রত্যেকটি ইউনিভার্সিটি মেনশন করে দেয় যে যারা পার্ট সিস্টেমে তাদের 300 মার্কের পেপার পড়তে হবে, যারা সিবিসিএস সিস্টেমে তাদের 150 মার্কের পেপার পড়লে কিন্তু চলবে বা 200 মার্কের। কিন্তু এই সিস্টেমে বলা হয়নি যে এই ক্যান্ডিডেটগুলোর কি হবে যারা সিবিসিএস নিয়ে পড়েছে, তারা তো 150 মার্কের বেশি পাস পেপার পড়েনি, তারা কি তাহলে পাস পেপারে পরীক্ষা দিতে পারবে না? এটা একটা প্রশ্ন থেকে যাচ্ছে, এটা নিয়ে কোনো ডাউট নেই। যদি পরীক্ষা দিতে না পারে তাহলে তাদেরকে অনার্স পেপার দিয়েই পরীক্ষাটা কিন্তু দিতে হবে। এখানে অনেক ক্ষেত্রে আবার এরকম হতে পারে, কোনো ক্যান্ডিডেট মাস্টার্স করছে এডুকেশন বা সংস্কৃতে, বা মাস্টার্স করছে পল সায়েন্সে, 9-10 তো সেই সাবজেক্ট নেই, তাহলে তাকে পাস সাবজেক্ট হিসেবে এখানে বসতে হবে। তো পাস সাবজেক্টে যদি 150 মার্কের পেপার সে পড়ে থাকে, 300 মার্ক না থাকলে এটা একটা কনফিউশনের জায়গায়, সে কি করে পরীক্ষা দেবে হিস্ট্রি বা বাংলা তার পাশের সাবজেক্টে 9-10 ক্ষেত্রে, এটা একটা সমস্যা। ওকে, এবার চলে আসছে সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট, যেটা যে কিসে কত মার্কস, অর্থাৎ অনার্সে আমার 50% নেই, মাস্টার্সে 50% আছে, আমি কি বসতে পারবো? ইয়েস, অনার্সে 50% না থাকলে সেই সাবজেক্টে মাস্টার্স থাকলে তুমি কিন্তু বসতে পারবে। আবার অনেকের প্রশ্ন আছে যে আমার অনার্সে 50 আছে কিন্তু অনার্স পাস মিলে গ্র্যাজুয়েশনে 50% নেই, আমি কি বসতে পারবো? অবশ্যই তুমি পরীক্ষাতে বসতে পারবে। আবার অনেকের প্রশ্ন আছে যেমন অনার্সে 50% নেই, মাস্টার্সেও নেই, কিন্তু পাস অনার্স মিলে 50 আছে, আমি কি বসতে পারবো? দেখো কতগুলো সিস্টেম কাজ করছে এখানে। একটা হচ্ছে
অনার্সে যদি 50 থাকে তুমি বসতে পারছো, পাশে যদি 50 থাকে তুমি বসতে পারছো, পিজিতে যদি 50 থাকে তুমি বসতে পারছো, অথবা অনার্স পাস মিলে যদি 50 থাকে তাহলে কিন্তু তুমি পরীক্ষাতে বসতে পারছো। তাহলে কোনো ডাউট নেই, আমি তোমাদের দেখিয়ে দিলাম যে এখানে ঠিক কি লেখা রয়েছে। এবার চলে আসি বিএড। বিএড যারা করেছো রিসেন্ট ইয়ার্সে, এরকম অনেকেই থাকবে যাদের সার্টিফিকেট নেই, এটা স্বাভাবিক। তার কারণ এতদিনে তোমরা সার্টিফিকেট তুলতে পারোনি, কিন্তু এসএসসির ফর্ম ফিল আপের সময় বিএড এর সার্টিফিকেট কিন্তু আপলোড করতে বলে, অনেক ক্ষেত্রে সেটা মার্জনীয় হয়, শুধুমাত্র মার্কশিট আপলোড করলে হয়। কিন্তু টাইম যেহেতু আছে, আমি তোমাদের বলবো যে প্রফেশনাল সার্টিফিকেটটা তোমরা ইউনিভার্সিটি থেকে তুলে নাও, সার্টিফিকেট কিন্তু তুলতে হবে। বাবা সাহেব আম্বেদকর এডুকেশন ইউনিভার্সিটির যে নোটিফিকেশন সেটা দেখতে পাচ্ছ, বিভিন্ন গ্রুপে ভাইরাল হয়েছে। এখানে বলা হচ্ছে যে তোমরা বিএড, এমএড, পিএইচডি বা আদার কোর্সেসের ক্ষেত্রে প্রচুর যে প্রফেশনাল সার্টিফিকেটের সাবমিশন জমা পড়ছে, তার জন্য তোমাদের কি করতে হবে, প্রফেশনাল সার্টিফিকেট বা ডুপ্লিকেট মার্কশিটের জন্য তোমাদের কি করতে হবে, 10 টাকা দিয়ে একটা ফর্ম তোমাদের কালেকশন করতে হবে ইউনিভার্সিটিতে গিয়ে, অর্থাৎ বাবা সাহেব আম্বেদকর এডুকেশন ইউনিভার্সিটিতে গিয়ে সেখানে সকাল 10টা থেকে 12টার মধ্যে কিন্তু ঢুকতে হবে তোমাদের। ঢুকে ফর্মটা ক্যাশ সেকশন থেকে 10 টাকা দিয়ে ফর্মটা নিতে হবে এবং সমস্ত ডকুমেন্টস নিতে হবে। অর্থাৎ এর আগে বিএড এর যা যা তোমাদের যে কটা সেমিস্টার রয়েছে, যে কটা সেমিস্টারের মার্কশিট রয়েছে, রেজিস্ট্রেশন সার্টিফিকেট, অ্যাডমিট কার্ড সবটা নিয়ে যেতে হবে, সঙ্গে আধার কার্ড বা যে সার্টিফিকেটগুলো বা টোটাল যে ডকুমেন্টসগুলো তুমি সেখানে নিয়ে যাচ্ছ, গিয়ে সেগুলো তুমি জেরক্স করে দিচ্ছ, দিয়ে ফর্মটা ফিল আপ করে নিচ্ছ। এবং সবসময় মাথায় রাখতে হবে নিজের কলেজ থেকে লিভিং সার্টিফিকেটটা নিতে হবে। কলেজ লিভিং সার্টিফিকেট ছাড়া কিন্তু তুমি এই যে আবেদন সেটা করতে পারবে না। কলেজ লিভিং সার্টিফিকেট তোমাকে নিয়ে যেতে হবে। প্রফেশনাল সার্টিফিকেট তুমি যদি নাও অর্ডিনারি অর্থাৎ নর্মাল, সেক্ষেত্রে 500 টাকা খরচ। আর এমার্জেন্সি যদি নাও বা আর্জেন্ট, সেটা দিনের দিন হতে পারে বা একদিন বা দুদিন পরে হতে পারে, 700 টাকা কিন্তু তোমার খরচ রয়েছে। এবং সেটা শুধুমাত্র অনলাইন এসবিআই এর মাধ্যমে এখানে লিঙ্ক দিয়ে দেওয়া হয়েছে, সেখান থেকে তোমাদের অ্যাপ্লাই করতে হবে। এবং দ্য জেনারেটেড রিসিপ্ট কপি ইজ টু বি অ্যাকম্পানিড অ্যালং উইথ দ্য আদার রেলিভেন্ট ডকুমেন্টস অ্যাজ মেনশনড ইন দ্য ফর্ম। এবং যে পেমেন্ট করেছো তার যে রিসিপ্ট কপি সেটা ওই ফর্মের সাথে মেনশন করতে হবে, করে তুমি সেখানে সাবমিট করতে পারবে। ওকে, এবং এটা আগামী সোমবার থেকে লাগু হচ্ছে। আগামী সোমবারে গিয়ে তোমরা এই কাজটা কিন্তু অবশ্যই করে নিও। তো বিএড এর সার্টিফিকেট অবশ্যই তুলে নাও, 99.9% শিওর বিএড এর সার্টিফিকেট কিন্তু লাগছে। এবার আসছে যেটা স্পেশাল বিএড। গেজেটে আরো একটা জিনিস উল্লেখ নেই, যেটা স্পেশাল বিএড। স্পেশাল বিএডটা ট্রিটেড হয় এনসিটির রুলস অনুযায়ী 9, 10, 11, 12 এর ক্ষেত্রে, সেখানে স্পেশাল বিএডদের কথা মেনশন নেই। তো এই সমস্ত বিষয়গুলো নিয়ে মামলাও হতে পারে, এগুলো পরবর্তী ক্ষেত্রে অ্যামেন্ডমেন্টও আসতে পারে। প্যারা টিচারদের যে 10% রিজার্ভেশন দেয় গভর্নমেন্ট, সেটা কিন্তু নেই। এটা গভর্নমেন্টের উপর নির্ভরশীল, গভর্নমেন্ট দেবে কি দেবে না এক একটা রুলসে। কিন্তু প্যারা টিচারদের 10% রিজার্ভেশন এখানে আমরা দেখতে পাইনি। এবার প্রশ্ন হচ্ছে, গভর্নমেন্ট এই যে 10 নাম্বার টিচিং এক্সপিরিয়েন্স রাখলো বা 20 নাম্বার ইন্টারভিউতে রাখলো, এই টোটালটা গভর্নমেন্ট বা এসএসসি করতে পারে কিনা। দেখো, রিক্রুটমেন্ট বোর্ডের পুরো অধিকার আছে যে তারা নিজের মতো করে রুলস তৈরি করতে পারে, অর্থাৎ রিক্রুটমেন্টের একটা প্রসেস তৈরি করতে পারে। যেমন প্রাইমারির ক্ষেত্রে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসের ক্ষেত্রে একটা মার্কস ধার্য করা আছে। তো এখানে এসএসসির কাছে স্বাধীনতা আছে, যেহেতু এসএসসি একটি কি বডি, এসএসসি একটি কিন্তু স্বশাসিত বডি, কাছে এসএসসির কাছে এটা একটা স্বাধীনতা রয়েছে, স্বশাসন রয়েছে, সেরকম রুলস আনতে পারে। কিন্তু তার এগেনস্টেও মামলা হতে পারে। কিসে মামলা হতে পারে, যে ওই যে যারা চাকরিহারা শিক্ষক তাদেরকে টিচিং এক্সপিরিয়েন্সের জন্য 10 দেওয়া যাবে না, এটা একটা জায়গা গ্রাউন্ড দাঁড়াতে পারে। ওকে, এবার আসি ভ্যাকান্সি কি বাড়তে পারে। দেখো, পরিষ্কারভাবে গেজেটে উল্লেখ করা আছে যে এটা হচ্ছে যে একটা ইন্ডিকেটিভ ভ্যাকান্সি, এটা একটা ইন্ডিকেটিভ নোটিশ বা ইন্ডিকেটিভ ভ্যাকান্সি। বর্তমান ইন্টারভিউয়ের সময় বা সিলেকশনের সময় আপ টু ডেট ভ্যাকান্সি আরো বাড়তে পারে, অর্থাৎ এই যে ভ্যাকান্সি রয়েছে এর চেয়ে আরো অনেকটাই ভ্যাকান্সি কিন্তু বাড়তে পারে। ওকে, এবার আমরা চলে আসছি কি ওরাল ইন্টারভিউ প্লাস ডেমো। এখানে এই যে 20 নাম্বার 10+10 করে দেওয়া হয়েছে, এখানে অনেকের মনে হতে পারে যে আমাদের বঞ্চিত হওয়ার জায়গা রয়েছে, কিন্তু আবার সেটা উল্টো হতে পারে। ঠিক আছে, আগে টিচাররা 60 মার্কসের রিটেন এক্সাম ক্রস করে আসবেন, তারপরে তারা এখানে বেনিফিট পাবেন। কিন্তু তুমি যে ভালো কিছু করলে ভালো ফল পাবে না, এই নেগেটিভ চিন্তাটা মাথা থেকে বের করে দাও। ঠিক আছে, এবার আসছে অনেকের প্রশ্ন যে ইউজি, পিজি, বিএড রেগুলার অথবা ডিস্টেন্স কোনটা মান্যতা পাবে। দেখো, রেগুলার ডিস্টেন্স সমান ভ্যালু কিন্তু ক্রিয়েট করবে। অতএব আমি রবীন্দ্রভারতী থেকে ডিস্টেন্স পড়েছি, আমি অমুক জায়গা থেকে ডিস্টেন্স পিজি বা ইউজি করেছি, আমি কি পারবো? ডেফিনেটলি পারবে। এই রেগুলার ডিস্টেন্সটা কোনো ম্যাটার কিন্তু করবে না, এটা একদম নিশ্চিত থাকো, এটা নিয়ে চিন্তা নেই। রেগুলার ডিস্টেন্স যাই কিছু পড়ে থাকো, কোনো চিন্তা নেই। ঠিক আছে, এবার চলে আসছে যে ত্রিপুরা, আসাম, বিহার বা অন্যান্য স্টেটের যে ক্যান্ডিডেট তারা এখানে সুযোগ পাবে কিনা। ইয়েস, বিহার, আসাম, ত্রিপুরা ক্যান্ডিডেট will get chance in the West Bengal School Service Commission next exam.
কেন বলছি তার কারণ পরিষ্কার উল্লেখ করা হয়েছে, এসসি এসটি ওবিসি অন্য স্টেটের যদি হয়ে থাকো তাহলে এখানে তুমি অ্যাজ এ জেনারেল হিসেবে ট্রিট হবে, তোমার কিন্তু কোনো সংরক্ষণ তুমি পাবে না, কিন্তু প্রত্যেকে এখানে পাবে, ওপেন টু অল। নেগেটিভ মার্ক কি থাকবে? নেগেটিভ মার্ক কোনো কিছু থাকবে না, লাস্ট এক্সামেও ছিল না, এবারেও কিন্তু নেগেটিভ মার্কিং থাকবে না। মামলা হবে, অবভিয়াসলি মামলা হতেই পারে। এবার মামলা নিয়ে বলি, এই যে সুপ্রিম কোর্টের নির্দেশিকায় বলা ছিল 31শে মের মধ্যে এই যে গেজেটটা পাবলিশ করতে হবে এবং এই গেজেটের খসড়াটা সুপ্রিম কোর্টের কাছে পাঠাতে হবে। সুপ্রিম কোর্ট এই খসড়াটা যাচাই করবে, যদি দেখে সব ওকে আছে তাহলে ওয়েল অ্যান্ড গুড, আর যদি সুপ্রিম কোর্ট বলে না এই জিনিসগুলো ঠিক নেই, এটা বাদ দিতে হবে, তাহলে এসএসসি সেটা এডিট করে দেবে। ওকে, তবে প্যানেল বাতিল হওয়া টিচারদের 10 মার্কের যে এক্সপিরিয়েন্স দেওয়ার, এটার জায়গা কিন্তু সেই অর্থে নেই। যদি তাদেরকে ইন সার্ভিস মানা হয় তবে সেটা দিতে পারে, বাট সেটা পরবর্তী ক্ষেত্রে কি হচ্ছে দেখার। কিন্তু আমি তোমাদেরকে বলছি, চিন্তা করো না, ভালো করে পড়াশোনা তোমরা করে যাও, স্মার্ট ওয়েতে পড়াশোনা করো। ওকে, আর এরপরে এসএসসির যে সাবজেক্ট রিলেটেড ম্যাটারগুলো সেগুলো নিয়ে পরপর আসবো। স্টে টিউনড উইথ আস, এসজি টিউটোরিয়াল গাইড তোমাদের পাশে সবসময় আছে, লাস্ট 5 ইয়ার্স আছে। তো প্লিজ এই ভিডিওটা প্রচুর শেয়ার করো, কারণ আমি অনেকক্ষণ রাত জেগে সমস্ত কিছু এদিক ওদিক হয়ে গেছে, এক্সহস্টেড অবস্থা, আমি তোমাদের জন্য কিন্তু বারে ভিডিও আনছি। আর আমি জানি এই ভিডিওগুলোতেও খুব ভালো রেসপন্স হবে, কিন্তু ইনকাম বেশি হবে না। কিন্তু ইনকামের জন্য কি সবকিছু আটকে থাকে বলো? এটা আমার কাছেও খুশির ব্যাপার যে 10 বছর পর এসএসসি আসছে, তো তোমাদেরকে যদি আমি কিছু গাইডেন্স প্রোভাইড করতে পারি, কেননা আমিও তোমাদের সাথে এসএসসিতে বসতে চলেছি, আমার নিজেরও প্রস্তুতি প্রয়োজন আছে, তারপরেও আমি তোমাদের জন্য চেষ্টা করছি যতটা যা করার। তার কারণটা কি? তার কারণটা হচ্ছে একটাই, যাতে তোমাদেরও সাকসেস আসে। তার কারণ এই পদটা স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষা এতদিন ছিল না। আজকে আমি যদি ইউটিউবে না আসতাম, মেবি আমি বেকার হয়ে ঘুরে বেড়াতাম, আমার কাছে একটা টাকাও থাকতো না। আজকে তোমরা আমাকে এই জায়গাতে এনেছো, তাই আমার নিজের পরীক্ষার পাশাপাশি, আমার নিজের সিটটা সংরক্ষণের পাশাপাশি আমার চিন্তা থাকবে যাতে তোমাদের সিটটাকেও সিকিওর করা যায়, তার জন্যই এত কিছু করা। ঠিক আছে, ইনকাম দিয়ে সবকিছু বিচার হয় না, অন্তত সোমনাথ ঘোষ লাস্ট 5 ইয়ার্স ইনকাম দিয়ে সবকিছু বিচার করেনি। ভালো থেকো সবাই, বেস্ট অফ লাক।